আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি উপসর্গ ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস নিবেদিত আমার স্বাস্থ্য অনুষ্ঠানের পর্ব 10-এ। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো আইসিইউ ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ সমূহ এবং তার প্রতিকার। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান সজীব। উনি কনসালটেন্ট আইসিইউ, অ্যানেস্থেশিয়া, অ্যানালজেসিয়া এবং আইসিইউ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি ভালো আছেন? শুরুতেই আমরা যেটা সবসময় শুরু করি, করোনা আপডেট। আজকে করোনাতে মারা গিয়েছে 261 জন এবং আক্রান্ত হয়েছে 8136 জন। ঠিক এই করোনার সময় আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম সেটি হলো আইসিইউ এর অবস্থা, যে আইসিইউ আমরা যদি খুব অসুস্থ হয়ে যাই তাহলে আইসিইউ পাবো কিনা। আসলে মুমূর্ষ রোগীর জন্য এটি অত্যন্ত দরকার। কেবল করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে আইসিইউ এর সংকট দেখা হয়তো বা দিত। আমাদের ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার অসামান্য সাফল্যের জন্য আসলে সেটি দেখাও যায়নি এবং আমরা করোনাতে আসলে সেই সিচুয়েশন গুলো ফেস করিনি। তো শুরুতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখছি যে আপনাদের কোনো জিনিস যদি জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিংবা আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যে কোশ্চেনটি ডাক্তার সজীবের কাছে সেটি হলো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন মানে কি, এর আওতায় কোন রোগীরা পড়ে? ধন্যবাদ আপনাকে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন শব্দটা আমি যদিও বলবো যে আমাদের দেশের কনসেপ্টে কিছুটা নতুন, কিন্তু বৈশ্বিক পরিমণ্ডলে আপনি যদি ইউরোপ বা আমেরিকার কথা চিন্তা করেন শব্দটি নতুন নয়। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সহজভাবে বলতে গেলে এটা এমন একটা হসপিটালের স্পেশাল ইউনিটের ট্রিটমেন্ট প্ল্যান বা ট্রিটমেন্ট ব্যবস্থাপনা, যেখানে স্পেশালি ট্রেইনড ডক্টর, নার্স এবং লোয়ার ক্যাটাগরি আদার স্টাফ দিয়ে বিশেষ ধরনের ক্রিটিক্যালি ইল পেশেন্টকেই ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থাপনা। এটা আপনি আরেকভাবে আমি ব্যাখ্যা করতে পারি, যেমন আমরা সবাই জানি যে হার্টের রোগীরা সাধারণত সিসিইউতে ভর্তি হয়, এটা আমাদের দেশে মোটামুটি সবাই জানে। মানে আমাদের মানব শরীরের বিভিন্ন অর্গানের জন্য স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ ডেভেলপমেন্ট হয়েছে সারা দুনিয়ার মতো আমাদের দেশেও। হার্টের বিভাগের জন্য আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, ব্রেইনের কোনো সমস্যার জন্য নিউরোলজি বিভাগ আছে, অথবা সার্জারির সমস্যা হলে নিউরো সার্জারি বিভাগ আছে। এগুলো বেশিরভাগ ডিপার্টমেন্ট হলো একটা অর্গান কেন্দ্র করে তৈরি হওয়া, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন হলো সমন্বিতভাবে পুরো হিউম্যান বডি নিয়ে কাজ করে। মাল্টিপল অর্গান যখন ডিসফাংশন বা কাজে সঠিকভাবে কাজ করতে পারছে না একটা শরীরে, তখন সেই রোগীর চিকিৎসাটা কোনো একটি বিশেষ ডিপার্টমেন্টের মাধ্যমে করা সম্ভব না, যেমন কার্ডিওলজি কিংবা নিউরোলজি বা রেসপিরেটরি মেডিসিন। সেই ধরনের মাল্টি অর্গান ফেইলিওর রোগীদের বা মাল্টি অর্গান ইনভলভ হয়ে যাওয়া রোগীদের চিকিৎসার জন্য শেষ একটা স্থান হলো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এরিয়া, যেখানকার ডক্টররা বিশেষভাবে ট্রেন্ড আপ, যেখানকার নার্সরা বিশেষভাবে ট্রেন্ড আপ এবং তারা মাল্টিপল অর্গান ফেইলিওরের রোগীদের চিকিৎসা দিয়েই অভ্যস্ত। যেমন একজন রোগীর, একটি সহজ ভাষায় যদি আমরা বলি, একজন রোগীর একই সাথে সিভিয়ার নিউমোনিয়া বা লাং ইনফেকশন থাকতে পারে, লাং ফেইলিওর, একই সাথে তার হার্টে এমআই বা কার্ডিয়াক কমপ্লিকেশন থাকতে পারে, তার আবার একই সাথে দেখা গেল আরো কমপ্লিকেটেড অবস্থায় তার কিডনি ফেইলিওর হতে পারে। এই যে 2-3টা মেজর অর্গান একসাথে ইনভলভ হওয়া এবং তার জীবনের সম্ভাবনা অনেকখানি কমে যায় বা মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, এই মোস্ট কমপ্লিকেটেড পেশেন্টদেরকে চিকিৎসার একটি বিশেষায়িত স্থান হলো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিপার্টমেন্ট বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। এবং সেই জায়গার জন্যই আসলে এই সাবজেক্টটি তৈরি হয়েছে সারা বিশ্বে। এবং এটা আমাদের মতো দেশে একটু নতুন ধারণা হলেও এটা কিন্তু, আমি ইতিহাস যদি বলতে চাই, এই বিষয়টির, এই সাবজেক্টের প্রথম ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের এমডি রেসিডেন্সি প্রোগ্রাম পৃথিবীতে চালু হয়েছে আমেরিকাতে, সেটাও প্রায় 1950 সালের দশকে। এবং সেই 1950 থেকে 60-এর সময় কিন্তু রেসিডেন্সি প্রোগ্রাম এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে চালু করা হয়েছে। এবং বিশ্বে 1950-এর দশক থেকে আসলে এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বা ইন্টেনসিভ কেয়ার মেডিসিন নিয়ে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে।
এবং এটার সাথে আমাদের মানব সভ্যতার ইতিহাসও কিছুটা জড়িত। আপনারা অনেকেই হয়তো জানবেন যে 1952 বা 53 সালে ডেনমার্কে পোলিও ডিজিজের জন্য একটি এন্ডেমিক কন্ডিশন তৈরি হয়েছে। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল এবং সেই এন্ডেমিক পরিস্থিতির কারণে আইসিইউ কেয়ার বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের প্রয়োজনীয়তা অথবা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের প্রয়োজনীয়তা বিশ্বের সামনে নতুনভাবে তৈরি হয়। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আমরা যে সাধারণ ভাষায় বাংলায় বলি যে লাইফ সাপোর্ট মেশিন, যেটা আসলে মেডিকেল টার্মস হলো মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট, সেই যন্ত্রের আবির্ভাব কিন্তু সেই প্যান্ডেমিকের উৎপত্তির কারণে। কিভাবে মানুষকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা যায় এবং তার লাংসকে ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে ইমপ্রুভ করা যাবে, যেটাকে আমরা সহজ বাংলায় বলি আসলে যে লাইফ সাপোর্ট মেশিন। আমরা আসলে মেডিকেল টার্মস এটা নাম হলো মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট। সেই এক একটা বিপদের থেকে উত্তরণের জন্য কিন্তু আসলে এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বা ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন এই এরিয়াটা ডেভেলপ করছে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে। জি, ধন্যবাদ। সাধারণ আসলে আমরা যেটা সাধারণত বলে থাকি যে ইমার্জেন্সিতে যখন রোগী ভর্তি হয় তখন থেকে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ভূমিকাগুলো শুরু হয়। তো সেক্ষেত্রে আসলে সবচেয়ে ফেমাস যে ওয়ার্ডটি আমরা আসলে এখন খুবই পরিচিত সেটা হলো আইসিইউ। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং আইসিইউ এই দুটোর সম্পর্ক কি? শব্দগত খুব বেশি যে পার্থক্য আছে তা না। মানে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বলতে একটি ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, যেই ব্রাঞ্চের ডক্টররা হবে স্পেশালি ট্রেইনড আপ বাই স্কিলড ডক্টরস, যে জায়গার নার্সরা হবে স্পেশালি ট্রেইনড আপ নার্সেস। এবং আইসিইউ একই ধরনেরই অর্থ বহন করে। আইসিইউ বলতে আমরা বুঝি যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেই ইউনিট বা যেই এরিয়া অফ দ্য হসপিটালের একটি বিশেষ এরিয়া বা ইউনিট, যে ইউনিটে মানে কমপ্লিকেটেড রোগী বা ক্রিটিক্যালি ইল পেশেন্টদের ভিগোরাস মনিটরিং অথবা ইন্টেন্সিভ লেভেলের মনিটরিং এবং ইন্টেন্সিভ লেভেলের কেয়ার বা ট্রিটমেন্ট প্রোভাইড করার সুযোগ সুবিধা একসাথে যেখানে প্রোভাইড করা যাবে, সেটাই আমরা আসলে বলি আইসিইউ। যেটা আপনি ইউরোপে এই নামটাই পরিবর্তিত হয়ে অনেকে বলা হয় আইটিইউ, ইন্টেন্সিভ থেরাপি ইউনিট। বেসিক্যালি আইসিইউ কিংবা আইটিইউ একই অর্থই বহন করে। মূল কথা হলো ক্রিটিক্যালি ইল পেশেন্ট যাদের মাল্টি অর্গান ইনভলভমেন্ট হয়ে গেছে, হার্ট, লাং, কিডনি, ব্রেন, এবং তাদের লাইফের ঝুঁকি অনেক বেশি। তাদেরকে কোনো একটি সিঙ্গেল ইউনিটের আন্ডারে ভর্তি রাখা সম্ভব না, কারণ তাদের একটি সমন্বিত চিকিৎসা প্রয়োজন, যেটি একটি মাত্র বিভাগের পক্ষে কোনোভাবে প্রোভাইড করা পসিবল না। তাদের এই সামগ্রিক চিকিৎসা যে ইউনিটের মাধ্যমে প্রোভাইড করা হয় সেই ইউনিটটাকে আমরা বলি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। কারণ এই ইউনিটের মাধ্যমে আপনি একই সাথে তার ভাইটাল অর্গানস যতগুলো আমাদের আছে, আমি যেগুলো বললাম যে হার্ট, লাং, কিডনি বা ব্রেইন ফাংশন, সবগুলো মনিটরিং, ইন্টেন্সিভ মনিটরিংও কয়েক ধরনের হয়। মানে আমরা ইনভেসিভ মনিটরিং বলি বা নন ইনভেসিভ মনিটরিং বলি। সকল ধরনের মনিটরিং ফ্যাসিলিটি আইসিইউতেই মানে প্রোভাইড করার সুযোগ থাকে, যেটা কোনো ওয়ার্ডে পসিবল না বা যেটা কোনো আলাদা ডিপার্টমেন্টে পসিবল না। তো এই মাল্টি প্যারামিটার মনিটরিং ফ্যাসিলিটি, একই সাথে মাল্টি অর্গান সাপোর্ট প্রোভাইড করা, হার্টের জন্য আলাদাভাবে সাপোর্ট দেওয়া, কিডনি ফাংশনের জন্য আলাদা সাপোর্ট দেওয়া, কিংবা লাংসের জন্য সাপোর্ট দেওয়া বা ব্রেইন ফাংশনের সাপোর্ট দেওয়া, সমন্বিতভাবে একই সময়ে মাল্টিপল অর্গানের সাপোর্ট প্রোভাইড করার জায়গাটাই হলো আসলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। এই কারণেই এখন আমাদের এই প্রয়োজনীয়তাটুকু আরো বেশি করে সামনে আসছে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের প্রয়োজনে আবির্ভাবের পর থেকে। কারণ আমাদের দেশের যে বাস্তবতা, মানে আন্তর্জাতিক যে ক্রাইটেরিয়া বা নির্দেশনা আছে, যে একটি জেনারেল হসপিটালে আপনি যখন 100 বেডের হসপিটাল তৈরি করবেন, মিনিমাম আপনার 10% বেড আপনার আইসিইউ ফ্যাসিলিটি থাকা প্রয়োজন, মিনিমাম। অর্থাৎ আপনি ধরুন একটি হাসপাতালে প্রায় 500 জেনারেল বেড আছে সমগ্র হসপিটালে, সেই হিসেবে অন্তত 50 বেডের আইসিইউ সেটআপ সেই হাসপাতালের থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবতা এটাই সত্য যে আমাদের দেশে এখনো আনফরচুনেটলি সেই পর্যায়ের সুযোগ সুবিধা আমরা তৈরি করতে পারিনি। এই কারণে এবার করোনা রোগীদের প্রাদুর্ভাবের কারণে কিন্তু আইসিইউর প্রয়োজনীয়তাটাও সবার সামনে স্পষ্ট হয়েছে। এবং বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে আমি মনে করি মানে যথাসম্ভব গত 1 বছর প্রায় 1.5 বছর ধরে আমাদের আইসিইউ বিভাগের যে সক্ষমতা বিভিন্ন হসপিটালের বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
এবং আপনারা জেনে খুশি হবেন আজকেও আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেখ ফজিলাতুন্নেসা নামে যে ফিল্ড হসপিটাল চালু হলো, সেখানেও কিন্তু প্রায় 40 বেডের আইসিইউ ফ্যাসিলিটি আজকে সকালেই কিন্তু উদ্বোধন হলো। আমাদের এটাও প্রাসঙ্গিক যে বর্তমানেও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 25 বেডের বা 27 বেডের কোভিড আইসিইউ ফ্যাসিলিটি কিন্তু রানিং আছে, এবং একই সাথে নন কোভিড পেশেন্টদের জন্য কিন্তু আরো 11 বেডের আইসিইউ কিন্তু চালু আছে। সব ধরনের আইসিইউ সাপোর্টে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং বড় মেডিকেল কলেজগুলো কিন্তু প্রোভাইড করে যাচ্ছে সরকারি পর্যায়ে, এবং বেসরকারি পর্যায়েও যথেষ্ট পরিমাণে আইসিইউ কিন্তু বর্তমানে চালু আছে। ধন্যবাদ। আইসিইউ বলতে সাধারণ অর্থে ওখানে আমরা যেটা বুঝি যে ওখানে ইনকিউবেশন দরকার হয়, ভেন্টিলেশন দরকার হয়, এবং অনেক পর্যবেক্ষণ মানে নিবিড় পর্যবেক্ষণের ওখানে ব্যাপার। সেই ক্ষেত্রে একজন অ্যানাস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞের উভয় ভূমিকা বেসিক্যালি আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এটা অনেকটা আমরা যদি হিস্ট্রি দেখি অ্যানেস্থেসিওলজি বিভাগের মাধ্যমেই মূলত বিশ্বের বিভিন্ন দেশে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে। যেমন আমি দুজন বিজ্ঞানীর নাম আপনাকে বলতে পারি, আমেরিকান সায়েন্টিস্ট। একজন হলেন পিটার সেইফার, উনি আমরা যে সিপিআর প্রোটোকল বলি, ইমার্জেন্সি ট্রিটমেন্টের একটি অংশ যে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সেই সিপিআর পদ্ধতির জনক হলেন ডক্টর পিটার সেইফার। উনি কিন্তু আমেরিকান ডক্টর, এবং এটা 1950-এর দশকে উনি এই সিপিআর প্রোটোকলটা কিন্তু তৈরি করেন। উনি কিন্তু একজন অ্যানেস্থেসিওলজিস্ট। তারপরে একটু আগে উল্লেখ করলাম ডেনমার্কে পোলিও এন্ডেমিকের সময় 1952 এর দিকে উনিও ডক্টর ইসবেন নামে আরেক বিখ্যাত অ্যানেস্থেসিওলজিস্ট, উনিও কিন্তু আইসিইউ সেটআপ তৈরির অন্যতম জনক হিসেবে তাকে ধরা হয়। এবং এটা যেহেতু অ্যানেস্থেসিওলজির একটি অংশ, কারণ অ্যানেস্থেসিওলজির ডেফিনিশন অনুযায়ী একজন ডক্টর যিনি স্পেশালি ট্রেন্ড আপ হন এয়ারওয়ে ম্যানেজমেন্টের ব্যাপারে, অর্থাৎ আমাদের শ্বাসতন্ত্র, লাংস ম্যানেজমেন্ট, লাংস জড়িত কারণ হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা, এবং এটা হলো স্পেশালিটি ফর দ্য অ্যানেস্থেসিওলজিস্ট। এবং হিমোডাইনামিক ম্যানেজমেন্ট, আমাদের ব্লাড প্রেশার বলি, কার্ডিয়াক ফাংশন বা হার্টের ফাংশন গুলো ম্যানেজ করা বলি বা ট্রিটমেন্ট করা বলি, এই কাজগুলোর সাথে বিশেষভাবে জড়িত থাকেন একজন অ্যানেস্থেসিওলজিস্ট। বিশেষ করে একজন ওটি, যেই পেশেন্টের একজন অপারেশন হবে, জেনারেল অ্যানেস্থেসিয়া হতে পারে, লোকাল অ্যানেস্থেসিয়া হতে পারে, সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু একজন অ্যানেস্থেসিওলজিস্টের উপর বর্তায়। কারণ তিনি যদি পেশেন্টকে সঠিকভাবে রক্ষণ না করতে পারেন, কোন সার্জনের পক্ষে সেই রোগীর ওটি করা কিন্তু পসিবল না। সো অপারেশনটা আসলে একটা টিম ওয়ার্ক বিটুইন সার্জন এন্ড অ্যান অ্যানেস্থেসিওলজিস্ট। তারা যদি প্রপারলি টিম ওয়ার্ক হিসেবে ফাংশন করতে পারেন, তখনই একজন রোগীর কিন্তু সার্থকভাবে একটি অপারেশন সম্পন্ন করা সম্ভব। ঠিক একই কাজটা আসলে যে রেসপিরেটরি ম্যানেজমেন্ট বা এয়ারওয়ে ম্যানেজমেন্ট এবং হিমোডাইনামিক ম্যানেজমেন্ট, এই অংশটুকু আইসিইউতে একজন অ্যানেস্থেসিওলজিস্টের দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক একই সাথে মেজর অপারেশনের পরবর্তীতে কিছু রোগীকে কিন্তু ইলেকটিভ ওয়েতেই আমরা আইসিইউতে অ্যাডমিশন করি। তাদের নিবিড় পর্যবেক্ষণ, যে শব্দটা আপনি বললেন, আমরা বলি ইন্টেনসিভ মনিটরিং। যেই মনিটরিংটা সাধারণ ওয়ার্ড লেভেলে বা সাধারণ পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ফ্যাসিলিটি দেওয়া সম্ভব না, কারণ এটার জন্য আপনার স্পেশাল মনিটরিং ডিভাইস প্রয়োজন। সেই ডিভাইস পরিচালনা করার জন্য আপনার যে ম্যান পাওয়ার থাকবে, সেই ম্যান পাওয়ারদের ডাক্তার বা নার্সকে স্পেশাল স্কিলড হতে হবে এবং আলাদা ট্রেইনড আপ হতে হবে। সেটা সব লেভেলের ডক্টর বা নার্সের পক্ষে অ্যাকোয়ার করা আসলে পসিবল না। এই কারণে আইসিইউর গুরুত্বটা এত বেড়ে যায় যে মাল্টিপল অর্গান মনিটরিং, ইনভেসিভ অথবা নন ইনভেসিভ প্রক্রিয়াতে, এবং একই সাথে মাল্টিপল অর্গান ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্রোটোকল প্রোভাইড করা এট দ্য সেম প্লেসে, সেটা একমাত্র আইসিইউতেই সম্ভব। এই কারণে আইসিইউর গুরুত্বটা এতটা বেশি বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ। সাধারণত আমরা দেখি মানে যখন রোগী আইসিইউতে চলে যায়, একজন মুমূর্ষু রোগীর আসলে তার অ্যাটেন্ডেন্টরা আসলে অনেক টেনশনে থাকে, কারণ আইসিইউতে যাওয়ার পর অনেকেই চিন্তা করে যে আসলে ফেরত আসবে বা কি হবে জানি না। তো সেই ক্ষেত্রে যে অ্যাটেন্ডেন্টরা থাকে তারা আমরা দেখি যে সাধারণত তারা মনে করে আসলে উপসর্গ ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের কাজই হলো যে একদম সাধারণ পর্যায়ে আসলে মেডিকেলটাকে নিয়ে যাওয়া। তো আমরা আসলে ওখানে যেটা দেখতে পারি যে রোগীর অ্যাটেন্ডেন্টরা অন্ধকারের ভিতরে থাকেন এটা বলে, এবং মোস্ট অফ দ্য ট্রাস্ট করেন যে ডাক্তার ইন্টেনসিভ কেয়ারে তাকে দেখছেন, যে সে একদম আসলে অনেক ভালো করে দেখছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখছেন, সুতরাং হয়তো ভালো কিছু শুনতে পাবে।
তো তারপরেও অনেকের মধ্যে কি সন্দেহ কাজ করে যে ভেন্টিলেশনের আদৌ প্রয়োজন ছিল কিনা, কিংবা দরকার কিনা, বা কেন দিয়েছে, বা এই জাতীয় কোশ্চেন অনেকের ভিতরেই থাকে। আইসিইউতে না দিলেও হতো। আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার করে যদি আমরা শুনতে পাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সাধারণ জনগণ যারা আছেন তাদের সবার জন্য। কারণ এই আইসিইউ লেভেলের ট্রিটমেন্টের জন্য আমাদের ট্রিটমেন্টের একটা অন্যতম বড় অংশ হলো আসলে কাউন্সেলিং। পেশেন্ট পার্টি বলি আমরা, পেশেন্ট গার্ডিয়ান বলি, যাই বলি না কেন, একজন পেশেন্ট যখন ভর্তি হন তার নিকট আত্মীয় যারা আছেন, তার জন্য যারা সারাক্ষণ বাইরে অবস্থান করছেন, তাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া এবং সঠিক সময়ে পৌঁছে দেওয়া, এইটাই হলো মূলত কাউন্সেলিং প্রক্রিয়ার মূল অর্থ। এবং সেটা যে কোনো আইসিইউতেই আমরা কিন্তু চেষ্টা করি দিনে 2 বার অন্তত অফিসিয়ালি একজন রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে অফিসিয়াল কাউন্সেলিং কমপ্লিট করার। কারণ রোগীগুলো অত্যন্ত ক্রিটিক্যাল থাকে, তারা ইভেন যে কোনো মুহূর্তে মারাও যেতে পারেন। কাজে একজন পরিবারকে, একটি মানুষের পরিবারকে যদি আপনি আগের থেকেই রোগীর সার্বিক কন্ডিশন সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, অবশ্যই সঠিক তথ্যটুকু তার পরিবারকে জানার অধিকার তাদের 100% আছে। এবং কিছু ক্ষেত্রে হয়তো এমন অস্বাভাবিক নয় যে রোগীর অবস্থা আসলে খুবই খারাপ, কিন্তু ডক্টর হয়তো রোগীর গার্ডিয়ানকে সঠিক তথ্যটা দিতে ডিলে করছে বা দেরি করছে। সেই ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে রোগী মারা গেলেন এবং হঠাৎ করেই তাদের কাছে এই মৃত্যু সংবাদটা দিতে হচ্ছে, যেটা মানসিকভাবে মেনে নেওয়ার জন্য তারা কিন্তু আসলে প্রস্তুত থাকেন না। যে আমি 1 ঘন্টা আগে দেখলাম আমার রোগী ভালো ছিল, একটু মনে হলো, হঠাৎ করে রোগীটা মারা গেল। এই যে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ানো রোগীর পরিবারকে, সেটাও কিন্তু ট্রিটমেন্টেরই বৃহৎ অর্থে একটি অংশ। প্রপার কাউন্সেলিং করা এবং প্রপার কাউন্সেলিং এর ফলে কিন্তু আপনি অনেক ধরনের অহেতুক বিপদ বলবো বা ভুল বোঝাবুঝি বলবো, মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো, সেগুলো কমিয়ে আনা সম্ভব। কারণ আইসিইউতে খুবই ক্রিটিক্যালি ইল পেশেন্টরা ভর্তি হন, যেখানে মর্টালিটি রেট বা মৃত্যু হার কিন্তু আসলেই অত্যন্ত বেশি। আপনি যদি ইউরোপ আমেরিকার ডাটাও ধরেন, 60% বা মোর দেন 60% পেশেন্ট কিন্তু মারা যান আইসিইউতে ভর্তির পরে। 40% পেশেন্ট অ্যারাউন্ড আর কি অন অ্যান অ্যাভারেজ তারা সার্ভাইভ করেন। আমাদের দেশ তো তার তুলনায় উন্নত হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমরা যদি 35 to 40% সার্ভাইভাল রেটও ধরি একজন 100 পেশেন্টের মধ্যে, তার মানে সহজ বাংলায় 60 জন রোগী মারা যাবেন 100 জন রোগী ভর্তি হলে একটি আইসিইউ সেট আপে। বাকি যে 40 জন বা 35 জন বেঁচে যাচ্ছেন তারা তো বেঁচে গেলেন, কিন্তু যারা মারা গেলেন তাদের জন্য তো ওই একজন মানুষ তো ওই পরিবারের জন্য 100 ভাগ। যার আত্মীয় মারা গেল তার জন্য তো ওই রোগী মানে তো 100%। কাজে এই ক্ষেত্রে ইমোশন বা আবেগের একটা বড় বার্স্ট আউট কিন্তু হয়, যে মেনে নেওয়ার ব্যাপারটা। যে আমি বিশেষ করে এটা হয় ইয়াং পেশেন্ট যারা বয়স কম কিন্তু কমপ্লিকেটেড ডিজিজ নিয়ে আসছেন, বা ম্যাসিভ একটা এপিসোড, অ্যাকিউট কোনো ট্রমা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ব্রেন ইনজুরি, এই ধরনের পেশেন্ট আপনি দেখবেন যে 20 বছর 25 বছর ইয়াং একটি ছেলে বা মেয়ে তারা মারা যাচ্ছে। সেটা মেনে নেওয়াটা আসলে কঠিন। কারণ আমরা আমাদের সামাজিকভাবে আমরা বুঝি যে একজন মানুষ যার বয়স 80 বছর 90 বছর হয়ে গেল, তিনি দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, তিনি যদি মারা যান তার পরিবারের সন্তানের কাছে এটা গ্রহণ করাটা কিছুটা সহজ। কিন্তু যে মানুষটির বয়স ধরেন 20 বছর 30 বছর, তার সামনে পুরো জীবনটা পড়ে আছে, সেই মানুষটি হঠাৎ মারা গেলে এটা মেনে নেওয়াটা আসলে কষ্টকর। এবং এটার জন্য ডাক্তারদের একটি বিশেষ অবদান আছে আইসিইউ ফিল্ডে, বিশেষ করে সঠিক কাউন্সেলিং এবং প্রপার কাউন্সেলিং। সঠিক সময়ে সঠিক তথ্যের মাধ্যমে যদি কাউন্সেলিং করা হয় রোগীর লোকের সাথে বা রোগীর গার্ডিয়ানের সাথে, সেক্ষেত্রে এখানে ভুল বোঝাবুঝির অপশনটা খুব কমে যায় এবং সঠিক তথ্য পাওয়ার অধিকার রোগীর লোকের অবশ্যই আছে। সেই তথ্যটা রোগীর সংক্রান্ত ভালো খবরও হতে পারে কিংবা খারাপ খবরও হতে পারে, কিন্তু তাকে সঠিক তথ্যটি সঠিক সময়ে দিতে হবে। এটা আমি মনে করি এটা আমাদের গাইডলাইন ম্যানেজমেন্ট প্রোটোকলও কিন্তু অন্যতম একটি অংশ। আরেকটি ভুল ধারণার কথা আপনি বললেন, মানুষের মধ্যে থাকে যে একজন মানুষের হয়তো প্রয়োজন নেই কিন্তু তাকে মেকানিক্যাল ভেন্টিলেটর কিংবা লাইফ সাপোর্টে দিয়ে রেখেছে। এটা প্রাইভেট সেক্টর নিয়ে আমরা এই অভিযোগগুলো কিন্তু প্রায়শই শুনতে পাই, যে বিল বাড়ানোর জন্য 2 দিনের জায়গায় 3 দিন, 3 দিনের জায়গায় 5 দিন রোগীটাকে রেখে দেওয়া হয়। এখন একজন ডক্টর বা আইসিইউ সেটআপ যারা কাজ করেন, তারা প্রত্যেকটা রোগের জন্য কিন্তু আসলে ইন্টারন্যাশনালি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের গাইডলাইন আছে। একজন পেশেন্টকে আমি কখন ভেন্টিলেটরে দেব বা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন আমি স্টার্ট করব, সেটার যেমন নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে এবং অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে শুধুমাত্র তখনই আমরা তাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিতে পারবো, নট বিফোর দ্যাট। আবার একই কথা উল্টো ভাবে প্রযোজ্য।
কখন আমি একজন পেশেন্টকে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে উইনিং করে বের করে নিয়ে আসবো লাইফ সাপোর্ট থেকে, সেটার জন্য কিন্তু স্পেসিফিক গাইডলাইন্স আছে এবং সেই গাইডলাইনে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া মেকানিক্যাল ভেন্টিলেটরের কিছু ডাটা আছে, রোগীর ক্লিনিক্যাল কিছু ডাটা আছে, এর সাথে আপনার বায়োকেমিক্যাল রিপোর্টস এর উপর বা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের উপর বেস করে কিছু ডাটাবেস ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো যখন একজন পেশেন্ট ফুলফিল করে তখন আমরা একটা প্রসেসিং শুরু করি যেটাকে আমরা বলি উইনিং ফ্রম দ্য মেকানিক্যাল ভেন্টিলেটর। এটা একটা প্রক্রিয়া ধারাবাহিক, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে লাস্ট অপশন লাস্ট ফেজটা হলো যে পেশেন্টকে ভেন্টিলেটর থেকে ডিসকানেক্ট করা এবং তাকে আবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের পর্যায়ে নিয়ে আসা, যেমনটা আমরা সবসময় স্পন্টেনিয়াস ব্রিদিং আমরা বলি, সেই পর্যায়ে নিয়ে আসা। এই প্রসেসে কিছু রোগী কিন্তু সফলতা হয়, কিছু রোগীর ক্ষেত্রে কিন্তু আবার ব্যর্থতাও হয়। সব রোগী যে সঠিক সময়ে বা একেবারে প্ল্যান ওয়াইজ সুন্দরভাবে উইনিং করা যায় তা কিন্তু সত্য নয়, এবং এটা কারো দোষে নয়, এটা অনেক ক্ষেত্রে রোগের কন্ডিশনের কারণে সম্ভব হয়ে ওঠে না। এই ক্ষেত্রগুলোতে আসলে রোগীর লোকের সাথে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু বেড়ে যায়, এবং ওই জন্যই আমি মনে করি যে প্রপার কাউন্সেলিং, রোগীর আপডেট রেগুলার এবং প্রতিনিয়ত বা ডেইলি অন্তত 2 বার রোগীর গার্ডিয়ানের সাথে বসে বিস্তারিতভাবে আলাপ করাটা অত্যন্ত প্রয়োজনীয়, যেন ভুল বোঝাবুঝির অবকাশটা কিছুটা হলেও কমে আসে রোগীর ব্যাপারে। ধন্যবাদ। আসলেও প্রপার কাউন্সেলিং থাকলে যেরকম রোগের ট্রিটমেন্ট করা সোজা, ঠিক তেমন ভাবে যে কোনো পরিস্থিতি হ্যান্ডেল করাও সোজা। বর্তমানে বাংলাদেশে কি পরিমাণ আইসিইউ বেড আছে এবং সাধারণত রোগী কোন অবস্থাতে যাওয়ার পরে আমরা আইসিইউ তে ট্রান্সফার করে দিই? বাংলাদেশের অবস্থা যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশে সর্বপ্রথম সরকারিভাবে আইসিইউ বেড চালু হয়েছিল আমরা যতটুকু জানি ইতিহাস 1981-এ। সেটা হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, সেখানে একটি ছোট আকারে আইসিইউ সেটআপ চালু করা হয়। তার পরবর্তীতে 1985-এ ঢাকা মেডিকেল কলেজে আইসিইউ সেটআপ চালু করা হয়। তার পরবর্তীতে 1991-এ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা তৎকালীন নাম ছিল আইপিজিএমআর, সেই ইনস্টিটিউটে কিন্তু আইসিইউ সার্ভিস চালু করা হয়, এবং তার ধারাবাহিকতায় সরকারি বড় হসপিটালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে ধীরে ধীরে আইসিইউ তৈরি হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বা বেসরকারি হসপিটাল, কর্পোরেট হসপিটাল আমরা যাদেরকে বলি, সেখানেও যতদূর মনে পড়ে 2000 সালের দিক থেকে বাংলাদেশে প্রথম প্রাইভেট সেক্টরে আইসিইউ বিল্ড আপ করা শুরু হয়। এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরে সারা দেশে কি পরিমাণে আইসিইউ বেড আছে একটা সামগ্রিক চিত্র কিন্তু তৈরি করা হয়েছে, এবং সেই তুলনায় কিন্তু এখন অনেকখানি বেড়েছে, এবং মোর দেন 1000 বেডস এখন বলা হচ্ছে যে সারা দেশে অ্যাভেলেবল আছে। যদিও করোনা রোগীদের প্রাদুর্ভাবের তুলনায় এটা যথেষ্ট নয় আমরা মনে করি। এই কারণেই সরকার কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটি হসপিটালে, বড় আকারের হসপিটাল, বিশেষ করে মেডিকেল কলেজ অথবা জেলা সদর হসপিটাল লেভেল পর্যন্ত যেন আইসিইউ সার্ভিস এক্সপান্ড করা যায়, এবং আমরা বিশ্বাস করি আগামী 6 মাসের মধ্যে আরো অনেক সংখ্যক আইসিইউ বেড বাংলাদেশের মানুষের জন্য প্রোভাইড করা সম্ভব হবে সরকারি উদ্যোগের কারণে। কিন্তু সত্যিকার অর্থে আমি যতদূর মনে পড়ে 1000 থেকে 1200 এর মধ্যেই হবে অ্যাক্টিভ আইসিইউ বেডের সংখ্যা এই মুহূর্তে সারা দেশে। তবে এখানে একটি কথা প্রযোজ্য যে করোনা রোগীদের ক্ষেত্রে আমরা সকলে একটি তথ্য জানি যে প্রায় 80% রোগীর ক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তির প্রয়োজনই হয় না, এবং বাকি যে 20% তাদের ক্ষেত্রে হসপিটাল অ্যাডমিশনের প্রয়োজন দেখা দেয়, কারণ তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়, অক্সিজেন সাপোর্ট লাগে। সেই 20% মধ্যে কিন্তু বড়জোর 4 থেকে 5% রোগী বা 4 to 5% পেশেন্টেরই সত্যিকার অর্থে আইসিইউ সাপোর্ট লাগে। বাকি 15% কিন্তু ওয়ার্ড লেভেলের ট্রিটমেন্টই তাদের জন্য যথেষ্ট। কাজে আইসিইউ সাপোর্ট যে খুব বেশি সংখ্যক করোনা রোগীদের প্রয়োজন হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না, কিন্তু আমাদের অন্যান্য ধরনের রোগীরাও আছে যাদের জন্য নিয়মিত ভিত্তিতে আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয়। আপনি যে জিনিসটা জানতে চাইলেন যে একজন রোগী কখন আইসিইউতে অ্যাডমিট হবে, সাপোজ একজন পেশেন্ট কার্ডিওলজি বিভাগে কিংবা রেসপিরেটরি মেডিসিন বিভাগে কিংবা নিউরোলজি বিভাগে ভর্তি আছে সিঙ্গেল অর্গান ইম্পেয়ারমেন্ট নিয়ে বা একটি অর্গানের প্রবলেম নিয়ে, সেই রোগীর যখন হিমোডাইনামিক কন্ডিশন, ব্লাড প্রেশার কমে যাচ্ছে অথবা এক্সট্রিমলি হাই বা হাইপারটেনসিভ ক্রাইসিস আমরা বলি, মানে হিমোডাইনামিক ইম্পেয়ারমেন্ট বা অল্টারেশন যখন হয়, অথবা মোর ইম্পর্টেন্টলি অক্সিজেনেশন অথবা কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ ভেন্টিলেশন নিয়ে যখন ইম্পেয়ারমেন্ট হয়, লাং ফাংশন যখন সঠিকভাবে একজন পেশেন্ট মেনটেন করতে পারেন না, যেটাকে আমরা বলি ইমপেন্ডিং রেসপিরেটরি অ্যারেস্ট, যে আর কিছুক্ষণ এভাবে চললে শুধু ফেস মাস্ক বা নন ইনভেসিভ ওয়েতে তার লাং ফেইল করবে, যেমনটা হার্ট ফেইল করে ঠিক একইভাবে লাং ফেইল করে, সেই কন্ডিশনগুলোর পেশেন্ট, অথবা কিডনি ফেলিউরের রোগী, অ্যাকিউট কিডনি ইনজুরি আমরা বলি, অথবা ব্রেইন ইম্পেয়ারমেন্ট পেশেন্ট, স্ট্রোক হতে পারে
তার ইসকেমিক স্ট্রোক বা হিমোরেজিক স্ট্রোক অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ট্রমাটিক ব্রেন ইনজুরি পেশেন্ট, যাদের ক্ষেত্রে জ্ঞানের মাত্রা কমে যায়। আমরা একটা টার্ম সবাই জানি GCS স্কোরিং, গ্লাসগো কোমা স্কেল, যেটা সাধারণ মানুষ আমাদের সবার স্কেলিং এ পয়েন্ট থাকে 15 আউট অফ 15, কিন্তু এই স্কেলিং এর একটি ক্রাইটেরিয়া বলা হয় কারো স্কোর যদি 8 হয়ে যায় বা বিলো 8 হয়ে যায় আউট অফ 15, সেক্ষেত্রে দিস ইজ এন ইন্ডিকেশন টু বি অ্যাডমিটেড ইন আইসিইউ। এমন অনেকগুলো ইন্ডিকেশন আছে অর্গান ওয়াইজ, সামগ্রিকভাবে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করলে অথবা ইন্টেন্সিভ মনিটরিং এর জন্য যে পেশেন্ট আমার ভিগোরাস মনিটরিং দরকার, ইন্টেন্সিভ মনিটরিং দরকার এবং ইনভেসিভ মনিটরিং দরকার, সেই ধরনের পেশেন্টকেও কিন্তু ইলেকটিভ ওয়েতে বা ইলেকটিভ অ্যাপ্রোচে আইসিইউতে অ্যাডমিশন ম্যান্ডেটরি। এটা আপনার ইমার্জেন্সি অ্যাডমিশন হতে পারে অথবা ইলেকটিভ ওয়েতেও অ্যাডমিশন হতে পারে। বিশেষ করে মাল্টি অর্গান ইনভলভমেন্ট পেশেন্ট, ক্রিটিক্যালি ইল পেশেন্ট, পোস্ট অপারেটিভ মেজর সার্জারি হয়েছে এই ধরনের পেশেন্ট, অথবা হিমোডাইনামিক কম্প্রোমাইজড আছে এই ধরনের পেশেন্টকে আমরা মূলত আইসিইউতে অ্যাডমিট করার কথা বলে থাকি। ধন্যবাদ। এই যে একটু আগে আপনি যেটা নিয়ে বলছিলেন যে করোনা রোগীর ক্ষেত্রে আসলে আইসিইউ সব সময় দরকার হয় না, আসলে ঠিক কোন পর্যায়ে গেলে আমরা করোনা রোগীকে আইসিইউতে ট্রান্সফার করব? এটাও অনেকটা নির্ভর করে আসলে লাং ফাংশনের কন্ডিশনের উপরে। যেমন আমাদের দেশে ন্যাশনাল গাইডলাইন প্রোভাইড করা হয়েছে গত বছর থেকেই যে কিভাবে একজন করোনা রোগী ভর্তির পর থেকে হসপিটাল সেক্টরে ট্রিটমেন্ট পাবে। এখন এটা যদি শুধু আমি অক্সিজেনের মাত্রার উপরই আলাপ করি, কারণ এগুলো অনেকগুলো ফ্যাক্টরি জড়িত, কিন্তু আমরা যদি লাংসটাকে প্রায়োরিটি দিই সবার আগে, শুরুতে তার অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করার জন্য আমরা ফেস মাস্ক কিংবা নেজাল ক্যানুলায় অক্সিজেন প্রোভাইড করার কথা বলা হয়েছে, যেগুলোকে আমরা বলি লো ফ্লো ডেলিভারি সিস্টেম, মানে লো লেভেলে অক্সিজেন প্রোভাইড করে এই ধরনের ডেলিভারি সিস্টেম। আরেকটু ইন্টারমিডিয়েট লেভেল বা আরেকটু হায়ার লেভেলে আমরা বলি NRM মাস্ক, নন রিব্রিদিং মাস্কের মাধ্যমে অক্সিজেন প্রোভাইড করা, সেটা আপ টু 15 লিটার পার মিনিট পর্যন্ত ডেলিভারি করার সুযোগ আছে। এর মধ্যে আপনার নন ইনভেসিভ ভেন্টিলেশন ডিভাইস আছে, যেমন বাইপ্যাপ মেশিন আছে অথবা সিপ্যাপ মেশিন আছে। এই দুটো ডিভাইসের মাধ্যমে টাইট ফেস মাস্ক ব্যবহার করে আমরা তাদেরকে অক্সিজেন প্রোভাইড করতে পারি যেন তাদের স্যাচুরেশন মোর দেন 94% থাকে। এটাও যখন ব্যর্থ হয় রোগী, তখন আমাদের নতুন ডিভাইস যেটা গত বছর থেকে খুব ভালোভাবে মানে আমরা পরিকল্পনা কাজে লাগাচ্ছি, সেটা হলো হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইস, যেখানে আপনারা জানেন প্রায় 60 থেকে 70 লিটার পার মিনিট অক্সিজেন ডেলিভারি করার সুযোগ আছে। সেটাও কিন্তু একটা নন ইনভেসিভ ডিভাইস, কারণ তখনও আমরা নেজাল ক্যানুলার মাধ্যমে আমরা অক্সিজেন দিচ্ছি। আর যখন হাই ফ্লো নেজাল ক্যানুলার মাধ্যমে রোগীর অক্সিজেনেশন মেনটেন করা যাচ্ছে না, সর্বশেষ কন্ডিশনে চলে যাচ্ছে, তখনই আমরা একজন পেশেন্টকে ইনটিউবেট করি, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করা হয়, তার পরবর্তীতে তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে কানেক্ট করা হয়। এটা হলো সর্বশেষ ধাপ অক্সিজেনেশন মেনটেন করার জন্য। কারণ আমরা সবাই জানি করোনা ভাইরাস প্রথমত লাংসকে এফেক্ট করে, লাংসের কার্যক্ষমতা ধ্বংস করে, এবং লাংসের যত পার্সেন্ট ইনভলভ হয়ে যাচ্ছে অথবা ইনজিউর্ড হয়ে যাচ্ছে, তার উপর ভিত্তি করে অক্সিজেনেশনের লেভেল কিন্তু কমতে থাকে। কাজেই এই রোগীর যেমন ধরুন 30% লাং ড্যামেজ হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু ভেন্টিলেটরে যাওয়ার প্রয়োজনীয়তা খুবই কম। কিন্তু যে রোগীর 70% বা 80% লাং ইনভলভ হয়ে গেছে, তার ক্ষেত্রে পসিবিলিটি ফর ইন্টিউবেশন এন্ড মেকানিক্যাল ভেন্টিলেশন ইজ ভেরি ভেরি হাই। সেই ক্ষেত্রে এটা রোগীর লাংসের কন্ডিশনের উপরে কিন্তু ডিপেন্ড করে। আবার একই সাথে অন্যান্য অর্গান ইনভলভ হলো কিনা, কিডনি ফেলিওর হলো কিনা, হার্ট ফেলিওর বা এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো কিনা, অথবা স্ট্রোক হলো কিনা। আরেকটা প্রবলেম আমরা দেখছি ডায়াবেটিক পেশেন্ট যাদের আছে, আমরা বলি ঝুঁকিপূর্ণ রোগী যারা, হাইপারটেনশন বা ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিস ডেভেলপ করে যায় করোনার সাথে সাথে, এই রোগীগুলোর জন্য আসলে বিপদ অনেক বেশি। এবং তাদের ক্ষেত্রে যত আর্লি ক্রাইটেরিয়া ফুলফিল হওয়া মাত্র তাদেরকে আইসিইউতে অ্যাডমিট করা প্রয়োজন রিগোরাস মনিটরিং বা ইন্টেন্সিভ মনিটরিং এর জন্য, যেন তাদের কন্ডিশন আরো খারাপ পর্যায়ে যাওয়ার শুরুর দিকে যেন আমরা তাকে ম্যাক্সিমাম সাপোর্টটুকু প্রোভাইড করতে পারি। কারণ ওয়ার্ডের থেকে একজন পেশেন্টকে যখন আপনি আইসিইউতে শিফট করবেন, কিছুটা সময় হলেও নষ্ট হবে। সেই আধা ঘন্টা 1 ঘন্টা সময় ওই রোগীর জন্য কিন্তু অত্যন্ত মূল্যবান। সেটা সাধারণ একজন রোগীর জন্য অত ক্ষতিকর না হলেও এই ধরনের রোগীর জন্য আসলে এই সময়টা খুবই ভ্যালুয়েবল। এই জন্য আমরা টাইম ওয়েস্টেজটা কমাতে চাই, যেন মিনিমাম টাইমে তার জন্য ম্যাক্সিমাম ট্রিটমেন্ট সাপোর্ট গুলো আমরা প্রোভাইড করতে পারি। এখানে এই আইসিইউর বিশেষত্ব আমি বলবো। ধন্যবাদ। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো এই পর্যায়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আইসিইউতে সাধারণত কি টাইপের সার্ভিস গুলো উপলব্ধ থাকে? তার মধ্যে আমরা খুব মানে রেগুলার শুনে থাকি যে ইনটিউবেশন এবং ট্র্যাকিওস্টমি,
এটা নিয়েও যদি একটু কিছু বলতেন। একজন পেশেন্টকে যখন আমাদের মেকানিক্যাল ভেন্টিলেশন বা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন প্রয়োগ করতে হয়, আমরা শুরুতেই যেটা করি এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করি। আমরা সবাই, আপনি একজন ডক্টর, আপনিও জানেন, মানে আমরা লাংসটার কাজটাকে বিকল্পভাবে একটা মেশিনের মাধ্যমে প্রোভাইড করতে চাই। লাংসের মূল কাজ হলো আমরা বাতাস থেকে অক্সিজেন নেই এবং আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা নিঃশ্বাস ছাড়ার মাধ্যমে সেটা বের করে দিই, যদি সরল অর্থে আমরা লাংসের কাজটাকে বুঝতে চাই। এটাই মেজর কাজ। এই কাজটা লাংস যখন করতে পারে না, সেই কাজটা করার জন্য যে মেশিনটা তৈরি করা হয়েছে সেই মেশিনটাই হলো মেকানিক্যাল ভেন্টিলেটর মেশিন। এর সাথে অনেক ধরনের ভেরিয়েবল প্যারামিটার আমরা সেট করতে হয় যেন এই মেশিনের মাধ্যমে যখন আমি শ্বাস প্রশ্বাস মেনটেন করবো একজন রোগীর, তার লাংসের যেন কোনো ক্ষতি না হয়, বরং আমার সেট আপের মাধ্যমে যেন লাংসটা ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হয়। কারণ লাংসের ইনজুরি যেটা আছে, নিউমোনিয়া হতে পারে, অন্য ইনফেকশন হতে পারে, ডিরেক্ট ইনজুরি বা ট্রমাটিক ইনজুরি হতে পারে, সেই ইনজুরিগুলোকে কমিয়ে আনা বা ইনজুরিগুলোকে ইমপ্রুভ করা ট্রিটমেন্টের মাধ্যমে। ভেন্টিলেটর আসলে আপনাকে সময় দেয় একজন পেশেন্টের অক্সিজেনেশন এবং ভেন্টিলেশন মেনটেন করার মাধ্যমে তার সামগ্রিকভাবে যে মাল্টি অর্গান ইনভলভ হয়ে গেছে সেই অর্গানগুলো ইমপ্রুভ করার জন্য এই সময়টা প্রোভাইড করে আসলে মেকানিক্যাল ভেন্টিলেটর, যেন তার অক্সিজেনেশন শরীরে মেনটেন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউটটা রেগুলারাইজ হচ্ছে। এবং এই সময়ের মধ্যে ওই ইন্টেন্সিভিস্টের দায়িত্ব তার শরীরের যে প্রাইমারি প্যাথোলজি, যে কারণে তিনি আইসিইউতে ভর্তি হলেন, সেই ডিজিজগুলোকে ট্রিটমেন্ট করা। যখন প্রাইমারি প্যাথোলজিটা ভালোভাবে ট্রিটমেন্ট কমপ্লিটেড হয়ে যাবে, স্বাভাবিকভাবেই তার লাং কন্ডিশন ইমপ্রুভ হচ্ছে এবং তার শরীরে নিজে নিজে শ্বাস নেওয়ার ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। এবং এটার সাথে টাইম ফ্রেম জড়িত। একজন পেশেন্টের কিন্তু সুস্থ হতে দেখা গেল 7 দিনের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছেন বা 10 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। এই কারণে ট্রাকেস্টমি, যে নেক্সট লেভেল এয়ারওয়ে ম্যানেজমেন্ট, এটা ইন্টারন্যাশনাল ক্রিটিক্যাল কেয়ার গাইডলাইন বা আমাদের দেশে আমরা সেটাই ফলো করি, যে সাধারণত বলা হয় যদি 14 দিন মেকানিক্যাল ইন্টিউবেশন বা এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন রোগীকে রাখতে হয়, 14 দিনের পরবর্তীতেও যদি আরো বেশি দিন রাখার প্রয়োজন হয়, সাধারণত সেই ক্ষেত্রে আমরা ট্রাকেস্টমি করতে হয়। ট্রাকেস্টমি হলো একটা সার্জিক্যাল প্রসিডিউর। আমরা ট্রাকিয়াল রিজনে আমরা বাইরে থেকে অপারেশন করি এবং সেখানে আমরা ডিরেক্ট একটা টিউব প্লেস করি ট্রাকিয়ার ভেতরে, এবং যেটা ওরো ট্রাকিয়াল ইন্টিউবেশন আমরা প্রথম দিকে করা থাকে সেটাকে বাদ দিয়ে আমরা ট্রাকিয়াল রুটে আমরা সরাসরি ট্রান্স ট্রাকিয়াল মানে ইন্টিউবেশন করি। এর ফলে অনেকগুলো লাভ আছে, কারণ এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন আমরা যদি 14 দিনের উপরে মেনটেন করি, সেক্ষেত্রে এই ইন্টিউবেশনের কারণে নানা ধরনের কমপ্লিকেশন কিন্তু রোগীর মধ্যে তৈরি হয়। স্টেনোসিস থেকে শুরু করে মানে ট্রাকিয়াল ন্যারোইং হতে পারে, স্টেনোসিস হতে পারে, সাথে আপনার লস অফ ইনফেকশন হতে পারে। এবং গলার মধ্যে টিউব দিয়ে রাখার কারণে যেটা হয়, রোগী কথা বলার কোনো ক্ষমতা থাকে না, রোগী ঢোক গিলতে পারে না ঠিক মতো, রোগীর ওরাল হাইজিন, আমরা বলি যে ওরাল ক্যাভিটিতে যে হাইজেনিসিটি মেনটেন করা দরকার সেটা ভালোভাবে মেনটেন করা যায় না, এবং ওরাল ক্যাভিটিতে নানা ধরনের ইনফেকশন গুলো তৈরি হয়, যে কারণে তার মৃত্যুর ঝুঁকি কিন্তু আরো বাড়তে থাকে। সে কারণে বলা হয় যে 14 দিনের উপরে যাদের ক্ষেত্রে মেকানিক্যাল ভেন্টিলেশন লাগবে আমরা মনে করব সেই ক্ষেত্রে বেটার ওয়ে হলো ট্রাকিওস্টমিতে কনভার্ট করা। কিন্তু কোনো ক্ষেত্রে যদি 14 দিনের মধ্যেই তাকে এক্সট্রিবেশন করে ফেলা যায়, এটা রোগীর প্রোগ্রেশন দেখেই তো আমরা অ্যাসেস করি, সেই ক্ষেত্রে ট্রাকিওস্টমি ম্যান্ডেটরি না। এটা আমরা ইন্টিউবেশনের উপরে রাখি যে 14 দিন পর্যন্ত আমরা অবজার্ভ করব, এর মধ্যে আমরা এক্সট্রিবেশন পারবো। আবার আরেকটা উইন্ডো পিরিয়ডের কথা বলা আছে কিছু গাইডলাইনে, যে 14 থেকে 21 দিন, এই থার্ড উইক যেটা, এই সময়ের মধ্যেও যদি কোনো ডক্টর বা ইন্টেন্সিভিস্ট যদি মোটামুটি কনভিন্সড হন যে না আমি আগামী 7 দিনের মধ্যে এই পেশেন্টকে এক্সট্রিবেট করতে পারবো, তার রোগের ইমপ্রুভমেন্ট ওইভাবেই হচ্ছে, সেক্ষেত্রে তিনি এই রিস্কটা নিতে পারেন ট্রাকিওস্টমি না করে অবজার্ভ করার জন্য। কিন্তু সেক্ষেত্রে তার ওই ধরনের ক্রাইটেরিয়া বেসড মানে অ্যাসেসমেন্ট লাগবে, যে আমি এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি মোটামুটি নিশ্চিত যে আগামী 5-6 দিনের মধ্যে, 14 দিনের পরে, 21 দিনের আগে আমি তাকে এক্সট্রিবেট করতে পারবো। কিন্তু এই ধরনের পরিস্থিতি না হলে, যদি আমরা দেখি 14 দিনের পরেও অতিরিক্ত আরো বেশ কিছুদিন ইন্টিউবেট বা ভেন্টিলেটর সাপোর্ট লাগবে, আমরা ডেফিনেটলি এটা আমাদের রুটিন প্রসিডিউর তাকে ট্রাকিওস্টমি করা, এবং সেটাই আমরা করি। এর অনেকগুলো উপকারিতার মধ্যে একটা বললাম ইনফেকশন কমানো, আরেকটা হলো পেশেন্টের কমফোর্ট লেভেল ইমপ্রুভ করে। পেশেন্টের ওয়ার্ক অফ ব্রিদিং আমরা বলি, যে শ্বাস নেওয়ার জন্য যে কষ্টটা একজন মানুষের করতে হয় মেশিনের মাধ্যমে, সেটা অনেকখানি কমে আসে, তার শক্তি খরচ কম হয়, তার ইমপ্রুভমেন্টটা দ্রুত হয়। এই কারণগুলোতে আমরা ট্রাকিওস্টমি খুবই ইফেক্টিভ একটি প্রক্রিয়া, লং টার্ম ভেন্টিলেটর সাপোর্ট যাদের প্রয়োজন হয় তাদের জন্য।
অনেক সুন্দর করে এবং সাবলীল ভাষায় আমাদের আইসিইউ ম্যানেজমেন্ট সম্পর্কে জানানোর জন্য। আমন্ত্রণ জানাচ্ছি উপসর্গ ইমার্জেন্সি মেডিকেল হেলথ সার্ভিস নিবেদিত আমার স্বাস্থ্য অনুষ্ঠানের পরের অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে। শুভরাত্রি। ধন্যবাদ।